নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এই পাকিস্তান অধিকৃত যে বালুচিস্তান আছে তার কিন্তু প্রায় 85% জায়গা এই বালুচিস্তান লিবারেশন আর্মি তারা দখল করে নিয়েছে। নিশ্চয়ই এটা আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু বলছে যে আমরা ভারতের স্বীকৃতি চাই। কোনো দেশ হতে হলে বিদেশের স্বীকৃতির প্রয়োজন আছে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে ভারত কেন বেলুচিস্তানকে কেন আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, যেখানে ভারত সক্রিয় হয়ে 1971-এ এই বাংলাদেশ পৃথক করে দিয়েছিল পাকিস্তান থেকে। সেখানে ভারতের মাস্টার প্ল্যান কি আর এর পিছনে ঠিক কী কারণ আছে। তো প্রথমেই আমরা একটু ম্যাপটা বুঝে নিই। দেখুন, ম্যাপটা বুঝতে পারলে কিন্তু আপনি বিস্তারিত সব বুঝতে পারবেন। এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এই যে লাল অংশটা, নিচে আরব সাগর, এই যে লাল অংশটা আছে এই কিন্তু বলতে পারেন বালুচিস্তানের দখলে। আর করাচি থেকে এই গুজরাট পর্যন্ত এই জায়গাটা হলো পাকিস্তানের সাথে। অর্থাৎ যদি বালুচিস্তান ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এই আরব সাগরের সমুদ্র বন্দরে প্রায় 70% চলে যাবে বালুচিস্তানের কাছে, আর অল্পটাই বেঁচে থাকবে এই পাকিস্তানের হাতে। তাহলে এইরকম সুযোগ কেন ভারত হাতছাড়া করছে? দেখুন, ভারত কিন্তু এখন সামনাসামনি কিছুই বলছে না। নিশ্চয়ই ভারতের মাস্টার প্ল্যান আছে। কি আছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার কথা হলো, কোনো দেশ বা কোনো জায়গা মনে করুন যদি বিদ্রোহ হয় তাহলে কি চাইলেই কি তারা আলাদা দেশ হিসাবে নিজেদের আদায় করে নিতে পারে? কি প্রয়োজন হয় এইটা একটু আগে জেনে নিন। দেখুন, কোনো একটা জায়গা যদি তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে তারা আলাদা দেশ গঠন করতে চায় তাহলে প্রথম তাকে 3টে শর্ত মানতে হবে। কি কি শর্ত? নাম্বার 1 হলো তার একটা নির্দিষ্ট এরিয়া থাকতে হবে, তার একটা নির্দিষ্ট ম্যাপ থাকতে হবে। সেকেন্ড নাম্বার কি? সেকেন্ড নাম্বার হলো সেই এরিয়ার যত জনসংখ্যা আছে বা জনগণ আছে তাদের কিন্তু ম্যাক্সিমাম তাদের সাপোর্ট থাকতে হবে যে হ্যাঁ, আমরা আলাদা দেশ হিসাবে বা আলাদা দেশ হিসাবে আমরা দেশ গঠন চাই, পৃথিবীর বুকে আমরা আলাদা দেশ চাই, আমাদের আলাদা প্রধানমন্ত্রী চাই। এরকম করে তারা করতে পারে। তাহলে প্রথম হলো তাদের এরিয়া, দ্বিতীয় হলো জনসংখ্যা, এবং তৃতীয় যেটা থাকতে হবে সেটা অবশ্যই বিদেশিদের সমর্থন। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971-এ, তখন কিন্তু বাংলাদেশকে ফার্স্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল ভুটান। এবার এই যদি এরিয়া থাকে এবং তাদের জনসমর্থন থাকে এবং তাদের যদি নির্দিষ্ট বিদেশের মান্যতা থাকে তাহলেই কিন্তু তারা নিজেরা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। এবার বা আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এর মধ্যে বিশেষ করে আমেরিকা যদি কোনো একটা জায়গাকে বলে দেয় যে হ্যাঁ তোমরা স্বাধীন, তাহলে কিন্তু সেটা সেই দেশটা সহজেই স্বাধীন হয়ে যেতে পারে, মানে তারা দেশ হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে এবং ইউনাইটেড নেশন থেকেও তারা স্বীকৃতি চাইতে পারে এবং দেশ হিসাবে গঠন করতে পারে। এবার কোনো দেশ চাইলেই কি সেই দেশ স্বাধীন হতে পারে? ইতিহাস তো এরকম বলে না। তাহলে আমরা একটু এই ভারতের কীভাবে স্বাধীন হলো সেই ইতিহাসটা সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আপনি এই বালুচিস্তানের ব্যাপারটা বুঝতে পারবেন। পলাশি যুদ্ধের পরে কিন্তু এই ভারতবর্ষে 1858 সালে মহাবিদ্রোহ হয়েছিল। পলাশি যুদ্ধের পর ইংরেজদের সেই তাদের দমন নীতি, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1858 খ্রিস্টাব্দে একটি মহাবিদ্রোহ হয়েছিল। অর্থাৎ এই 1757 থেকে 1858 প্রায় 100 বছর লেগে গেছিল কিন্তু একটা মহাবিদ্রোহ হতে। অর্থাৎ একটা দেশ চাইলেই কিন্তু সেইভাবে স্বাধীনতা হতে পারে না। তাদের রক্তক্ষয়ী সংগ্রাম, তাদের ত্যাগ, অনেক কিছুর দরকার হয়। এবার তারপরে কিন্তু এই দেশে 1858 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয়েছিল তখন সাধারণ কিন্তু জনগণের শিক্ষার হার অনেকটাই কম ছিল। আপনি বলতে পারবেন না যে তখনকার জনগণের প্রায় 80% লোকই চাইতো যে ইংরেজদের থেকে এই দেশ মুক্ত হোক। এবার আপনি এখনও দেখতে পাবেন যে মনে করুন কেউ বলবে না না না, এর থেকে আমাদের ইংরেজ শাসনেই ভালো ছিল, ইংরেজ দেখো এই রেল তৈরি করে গেছে। আসলে এরকম মানুষ কিন্তু আপনি এখনও পাবেন। অর্থাৎ এই বেলুচিস্তানে কিন্তু বলা যাবে না যে 100 জনের মধ্যে 100 জনই আলাদা বেলুচ দেশ চায়। এবার তারপর কি
এই যে ইংরেজরা রেল করেছিল, ইংরেজরা রেল কি ভারতের স্বার্থে করেছিল? নিশ্চয়ই না। ইংরেজরা রেল করেছিল তখন তারা সমস্ত দেশে বিদ্রোহের কিন্তু একটা আঁচ পেয়েছিল, যাতে সেই বিদ্রোহ দমন করা যায়, যাতে অস্ত্র সরবরাহ করা যায় খুব তাড়াতাড়ি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেভাবে যত তাড়াতাড়ি এই আন্দোলনকে দমন করা যায়, সেই জন্য ট্রান্সপোর্টের জন্যই কিন্তু তারা এই রেল করেছিল। বর্তমানে ভারতের রেল বিশ্বের সবচেয়ে বেশি কর্মসংস্থান যোগায়। কিন্তু তারপর কি হয়েছিল? তারপর দেখুন 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস গঠন হয়েছিল। 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো আইন, তারপর ক্ষুদিরামের ফাঁসি, তারপর 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই সব ঘটনার মধ্য দিয়ে কিন্তু গিয়েছিল। দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করে, 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন কিন্তু কংগ্রেসের মধ্যে দুটো ভাগ ছিল, একটা নরমপন্থী আর একটা ছিল চরমপন্থী। চরমপন্থীরা চাইতো যে এই মুহূর্তেই আমাদের দেশ স্বাধীন করে নিই, কিন্তু কংগ্রেসের যারা নরমপন্থী ছিল তারা বলতো, বিশেষ করে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি নরমপন্থী দলে ছিলেন। এবার তিনি কিন্তু তখন বলেছিলেন যে না, এখন এই বিপদের দিনে ইংরেজদের আঘাত করা আমার ঠিক হবে না। সেই জন্য কিন্তু ইংরেজদের তিনি এই সৈন্য দিয়েও সাহায্য করেছিলেন 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে। আর এই মহাত্মা গান্ধীর গুরু ছিলেন যিনি, গোপাল কৃষ্ণ গোখলে, তিনিও কিন্তু ছিলেন নরমপন্থী দলের। অর্থাৎ এখানেও কিন্তু দেশের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছিল। আর ইংরেজদের সবচেয়ে যেটা বেশি কার্যকরী ভূমিকা, সেটা হলো হিন্দু তোষণ বা মুসলিম তোষণ, এবং হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে দাও। যদি বিভেদ তৈরি করা হয় তাহলে কিন্তু এই দেশে যে আন্দোলন আছে তাকে কিন্তু স্তীমিত করা যাবে। যেমন আপনি যদি দেখতে পান 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গবন্ধু আন্দোলন হয়েছিল, লর্ড কার্জন করেছিলেন, তখন কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গায় কিন্তু বিদ্রোহ বেশি হতো। এই বাংলা, বিহার, উড়িষ্যাকে ভাগ করে দেওয়ার জন্যই কিন্তু বঙ্গবন্ধু লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে। তারপর আবার রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব করলেন, তারপর দেশের লোকজন মিলিত হলো। অর্থাৎ ইংরেজ চাইতো সবসময় এই দেশের মধ্যে একটা বিভেদ থাক, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ থাক, তাহলেই তারা রাজত্ব করতে পারবে। আসলে ইতিহাস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তারপর হলো সেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেখানে কিন্তু সাধারণত এই ইংরেজরা মানুষদের জালিয়ানওয়ালাবাগে প্রচুর মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি আপনি জানলে আশ্চর্য হবেন যে তখন যারা আহত ছিল তাদের জলটুকু দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, এবং তাদের জল দেওয়ার মতো লর্ড হার্ডিন যিনি ছিলেন, কিন্তু জল দেওয়ার মতো কাউকে অনুমতি দেয়নি। এইরকম অত্যাচারের ফলে সমগ্র ভারতবর্ষে কিন্তু একটি সংগ্রাম তৈরি হয়েছে। তারপর আবার 2024 সালে চৌরি চৌরা, এরপরে সেকেন্ড ফেজে যখন আসেন নেতাজি, সেই মহান নেতার উদ্ভব হলো। দেখুন একটা দেশে বিভিন্ন প্রকারে কিন্তু জনগণ থাকে, সবাই যে স্বাধীনতা চায় এমনটা কিন্তু নয়। এরপর যখন নেতাজি সুভাষচন্দ্র বসু 1937-এ তিনি কংগ্রেসের সভাপতি হলেন, তারপরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষকে তারাও কিন্তু কংগ্রেসের সভাপতি হতে তারা বাধা দিলেন, এবং তারপরে পট্টভাই সীতারামাইয়া 1938-এ তিনি কংগ্রেসের সভাপতি হন। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন প্রকার সংগ্রাম, উত্থান পতন রাজনীতিতে, তারপর কিন্তু অবশেষে সেই দিনটি এলো 1947, ভারত স্বাধীন হলো। হাজারো মানুষের আত্মবলিদান, হাজারো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি বেলুচিস্তানেও কিন্তু এখন এইরকম সংগ্রাম চলছে। আর আপনি যদি ভাবেন যে ভারত চুপ করে বসে আছে, তাহলে সেটা কিন্তু কখনোই নয়। ভারত তার নিজের কাজ অবশ্যই করছেন। অজিত ডোভাল স্যার, এস জয়শঙ্কর স্যার, এইরকম মহান নেতা আমরা পেয়েছি। দেখুন আমি কোনো পার্টির হয়ে কিন্তু বলছি না, ঠিক আছে, ভাববে না, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, বা যে পার্টির হোক না কেন, সবাই কিন্তু দেশের জন্য করে, দেশের জন্য লড়ে। ব্যতিক্রম অবশ্যই সব জায়গায় থাকে। এবার দেখুন এরকম করে কিন্তু অবশেষে ভারত স্বাধীন হয়েছে। ঠিক তেমনি বেলুচিস্তানও একদিন স্বাধীন হবে। এরপর আপনার আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে এই বেলুচিস্তানকে যদি ভারত এখন সরাসরি স্বীকৃতি দিয়ে যায় যে তোমরা আলাদা দেশ, তাহলে কি হতে পারে? দেখুন
এখানে আপনাকে জিও পলিটিক্সটা একটু খুব সুন্দরভাবে বুঝতে হবে। কথায় আছে একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবেই। কীরকম? সেটা হলো এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন বেলুচিস্তানের জনগণ যারা আছে তাদের মধ্যে কিন্তু শিয়া এবং সুন্নি যারা মুসলিম আছেন তাদের মধ্যেই। এবার এই বেলুচিস্তান যদি এই মুহূর্তে স্বাধীন হয়ে যায়, এবং বেলুচিস্তানের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার আছে দুটো, একটা আফগানিস্তান আর একটা হলো ইরান। এবার ইরানের মধ্যে যে অংশটা আছে সেখানে কিন্তু সুন্নি মুসলমান আছে প্রচুর, আর এই ইরানের সাথেও কিন্তু বেলুচিস্তানের যে ইরানের মধ্যে যে জায়গা আছে সেখানেও বেলুচিস্তানের জনগণ আছে। ইরান জানে যে এখন যদি এই বেলুচিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে কিন্তু একদিন না একদিন এই সীমান্ত নিয়ে ইরান এবং বেলুচিস্তানের মধ্যে সংঘর্ষ বাড়বে। যেহেতু ইরান এখন এই আমেরিকার মধ্যে নিয়ে যুদ্ধে ব্যস্ত আছে, সেহেতু সে কিন্তু অন্য কোনো দেশকে নিয়ে মাথা ঘামাতে যাবে না। আর ভারত যদি এই মুহূর্তে বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই ইরান কিন্তু ভারতের উপর অনেকটাই রেগে যাবে। এবার আপনি বলতে পারছেন যে কেন স্বীকৃতি দিচ্ছে না, দিয়ে দিলেই হয়। দিয়ে দিলে কী হবে? দেখুন, এখন ভারত চাবাহার বন্দরের উপর কিন্তু যথেষ্ট নির্ভরশীল, আর এই চাবাহার বন্দর কিন্তু এই ইরানের মধ্যে থেকেই ভারতে আসে। এই চাবাহার বন্দরের মাধ্যমে থেকে এলপিজি থেকে শুরু করে গ্যাস, পেট্রোল সব কিন্তু এই চাবাহার বন্দর থেকেই আসে। যদি ইরানের সাথে এখন বর্তমানে সম্পর্কটা কিন্তু অতটাও খারাপ না, মোটামুটি চলছে। এবার এই যদি চাবাহার বন্দর ইরান বন্ধ করে দেয় তাহলে কি হবে? তাহলে কিন্তু দুদিন পরে এই গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম অনেক কিছু বেড়ে যাবে। দুদিন পর আপনার রান্নাঘরেই এর প্রভাব পড়বে। যে আমরা এখন বলি যে ভারত তো স্বীকৃতি দিয়ে দিলেই পারে, যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কিন্তু দুদিন পরে আমরা বলবো এই সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আজকের গ্যাসের দামটা বেড়ে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এই ফরেন পলিসি সাধারণত করে তারা একজন আইএএস অফিসার, অর্থাৎ তার জ্ঞান, তার নলেজ সেটা অন্তত আমার থেকে কয়েকশো গুণ বেশি। তাই তার কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই আমার প্রশ্ন করাটা ঠিক হবে না। এটা হলো একটা কারণ। সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ হলো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ম্যাপে উপরে আফগানিস্তান, এই মুহূর্তে আফগানিস্তানও কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত। আপনার কি মনে হয় এই পাকিস্তান এবং আফগানিস্তান কি এমনি এমনি যুদ্ধ হচ্ছে? বা এই যে বেলুচিস্তানকে এমনি এমনি পাকিস্তানের সাথে যুদ্ধ করছে? নেপথ্যে কেউ নেই? যদিও সেই কে আছে না না আছে সেটা আপনি বুঝে নেবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো না, বলাটা ঠিকও হবে না। এবার যদি এই আফগানিস্তানে ভারত স্বীকৃতি দেয় তাহলে সেকেন্ড নাম্বার যে সমস্যাটা হবে সেটা হবে এই মুহূর্তে এই আমেরিকা কিন্তু পাকিস্তানকে যথেষ্ট সমর্থন দেয়, সেটা আমরা সব বিভিন্ন কার্যকলাপে দেখেছি। যদি বেলুচিস্তানকে স্বাধীন দেওয়া হয় তাহলে কিন্তু আমেরিকাও ভারতের উপর খেপে যাবে এবং বিভিন্ন প্রকার ট্যারিফ লাগিয়ে ভারতকে ক্ষতি করার চেষ্টা করবে। ভারত এই মুহূর্তে দেখুন, গল্প বলে তো লাভ নেই, ভারত এই মুহূর্তে অতটাও ডেভেলপমেন্ট নয় যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে বা আমেরিকাকে এড়িয়ে কোনো কাজ করবে। যদি ডলারটা উঠে যায় সেটা পরে ভাবা যাবে। থার্ড নাম্বার হলো এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাপটা, এটা হলো সিপিইসি করিডোর। এটা আমি আমার আগে ভিডিওতে বলেছি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই করিডোরের মাধ্যমে কিন্তু চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে। এখান থেকেই চীনের ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকেই যায়। যদি এইটা বন্ধ হয়ে যাবে, এটা যদি বালুচিস্তানের কাছে চলে যায় তাহলে কিন্তু চীন এই মুহূর্তে ভীষণ প্রকার ক্ষতির সম্মুখীন হবে। আর চীন যদি ক্ষতির সম্মুখীন হয় সেখানে কিন্তু তার ইম্প্যাক্ট ভারতেও আসবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ভারত সামনে থেকে স্বাধীন দেশ হিসাবে দিতে পারছে না, বা এটা সম্ভব নয়। আরেকটা কারণ হলো বাংলাদেশের উপর পাকিস্তান যতটা অত্যাচার করেছে এই মুহূর্তে কিন্তু ততটা অত্যাচার এই বেলুচিস্তান লিবারেশন আর্মি বেলুচিস্তানের জনগণের উপর করছে না। এটাও কিন্তু আরেকটা দিক হলো এই মুহূর্তে যদি ভারত বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কিন্তু সরাসরি ভারত আমেরিকা রোশনালে পড়বে। যেহেতু এই বেলুচিস্তানে কিন্তু প্রচুর মিনারেল আছে, আর সেই মিনারেল কিন্তু আসিম মনির আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে এসছে যে এই মিনারেল তারা উত্তোলন করুক, নিয়ে যাক, এবং লভ্যাংশ থেকে তাদের কিছুটা পার্সেন্টেজ পাকিস্তানকে দেওয়া হোক। অর্থাৎ এই মুহূর্তে যদি বেলুচিস্তানকে স্বীকৃতি দেয় ভারত তাহলে কিন্তু সরাসরি আমেরিকার রোশনালে পড়ে যাবে ভারত।
এবার আপনি বলতে পারেন 1971 যখন এই বাংলাদেশকে ভাগ করে দিয়েছিল ভারত, তাহলে এখন কেন পারছে না? দেখুন, 1971 আর 2026 কিন্তু এক নয়। তখন যখন এই ভারত এবং পাকিস্তান যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আমেরিকা পাকিস্তানের হয়ে যুদ্ধের জন্য যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল ভারত মহাসাগরে। আর তখন বন্ধুর হাত বাড়িয়েছিল রাশিয়া। আর এখন যদি 2026 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িত, অর্থাৎ রাশিয়া এই মুহূর্তে কিন্তু ততটা সামর্থ্য নেই যতটা ভারতকে সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ এত কিছু বিচার করে এটাই দেখা গেল যে যদি বর্তমানে ভারত এই বালুচিস্তানকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু এই 4টে বড় সমস্যা আসতে পারবে। সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। যদি আপনার কোনো মন্তব্য থাকে বা আপনার এই ব্যাপারে কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ইনফরমেটিভ ইন্টারন্যাশনাল ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।